হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এএম ফিজিক্স ক্লাসেস। আমি অংশুমান মণ্ডল। আজকে তোমাদের ক্লাস 10-এর একটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার করাবো, সেটার নাম হলো কি তাপের ঘটনা সমূহ। ওকে, তোমরা খাতায় নোট করবে, যা যা করাবো সেগুলো একটু লিখবে এবং যেগুলো আমি হোমওয়ার্ক দেবো সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। তাপের ঘটনা সমূহ। দেখো এখানে একটা ওয়ার্ড আছে তাপ। তাপ কি? তাপ কি? দেখো, তাপ হলো এমন এক প্রকার শক্তি যা কোনো বস্তুতে দিলে বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা বাড়ে এবং কোনো বস্তু থেকে নিষ্কাশন করলে সেই বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা কমে। তাহলে কি তাপ? কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা কোনো একটা বস্তুতে দিলে, এটা মানে হচ্ছে যেটা কোনো একটা বস্তুতে দিলে বস্তুর কি হয়, বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা কি হয়, বৃদ্ধি পায়। ওকে, তাহলে কি বললাম, তাপ হলো একটা শক্তি যেটা কোনো বস্তুতে দিলে তার উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি পায় এবং যদি কোনো বস্তু থেকে নিষ্কাশন করে নেওয়া হয় তাহলে কিন্তু ওর উষ্ণতা বা তাপমাত্রা কি করবে, হ্রাস পাবে। ওকে, বা কমে যাবে। তাহলে তাপ প্রয়োগে এটা তো হয়, আমরা দেখলাম, কিন্তু এর সাথে সাথে আরো একটা জিনিস হয় কি না, কোনো বস্তুতে যদি তাপ প্রয়োগ করা হয়, কোনো বস্তুতে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটার কি হয়, প্রসারণ ঘটে। ওকে, প্রসারণ ঘটে। আর কোনো বস্তু থেকে যদি তাপ নিষ্কাশন করে নেওয়া হয় তাহলে ওই বস্তুটার কি হয়, সংকোচন ঘটে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশন বা ব্যতিক্রম থাকে, সেগুলো আমি বলবো। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমাদের মেইনলি পড়তে হবে এই জায়গাটা, যে কোনো একটা বস্তুতে তাপ প্রয়োগ করলে ওই বস্তুর প্রসারণ হয়, এই ব্যাপারে ডিটেলস জানতে হবে, আর তাপ নিষ্কাশন করলে সংকোচন হয়। তো এই ব্যাপারে আমাদের পুরো ডিটেলসে এই চ্যাপ্টারটাই পড়তে হবে, তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে। ওকে, আচ্ছা, এবার দেখো, আমাদের নরমালি ভৌত ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি ভৌত ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। ওকে, কঠিন, তরল আর গ্যাস, এই যে 3টে পদার্থ আছে, এই 3টে পদার্থকেই, সেটা কিন্তু কঠিন হোক বা তরল হোক বা গ্যাস হোক, সেটাই যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এর প্রসারণ ঘটে, আর এইখান থেকে যদি তাপ নিষ্কাশন করে নেওয়া হয় তাহলে কিন্তু সংকোচন ঘটে। ওকে, তাহলে তোমাদের এখন কোশ্চেন হতে পারে যে যদি তাপ প্রয়োগ করি তাহলে শুধু প্রসারণ ঘটবে নাকি তার তাপমাত্রাটাও বাড়বে? দুটোই একসাথে হবে না। তাপ প্রয়োগ করলে ওর প্রসারণ হতে হবে, প্লাস হচ্ছে ওর তাপমাত্রা বা উষ্ণতাও কিন্তু বৃদ্ধি হবে। আবার যদি তাপ নিষ্কাশন করা হয় তাহলে সংকোচন হবে আর উষ্ণতা বা তাপমাত্রা কমবে। এই পোর্শনটা আমাদের অন্য চ্যাপ্টারে আছে, এই পোর্শনটা মেন পড়তে হবে। তো তাহলে কি হচ্ছে, তাপ প্রয়োগের ফলে কঠিন হোক, তরল হোক বা গ্যাস হোক, সেই পদার্থের প্রসারণ হয় আর তাপ নিষ্কাশন করলে ওর সংকোচন হয়। ওকে, যেমন একটা এক্সাম্পলের সাহায্যে দেখো তোমরা। প্রথমে ধরো এখানে আমার একটা কাঁচের বোতল আছে আর এটা হচ্ছে ছিপি। ওকে, এখন নর্মালি আমি এই ছিপিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এটাকে খুলতে পারছি না, কিন্তু তোমরা এটা একটা সহজ উপায়ে খুলতে পারবে। কি করে? এই যে ছিপিটা আছে, মানে এই বোতলটা আছে, এই বোতলের যে মুখ, যেখানে ছিপিটা আছে, এখানে জাস্ট তোমরা আগুনের সামনে এটাকে ধরে রাখবে কিছুক্ষণ না, জাস্ট 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড এইভাবে ধরে রাখবে। ওকে, আগুনের সামনে। তারপর একটু পরেই দেখবে এটা সহজেই কিন্তু খুলে যাবে, একটু পরে সহজেই খুলে যাবে। কেন খুলে যাবে? দেখো, যখন প্রথমে যখন এই কাচের বোতলটার সাথে এই ছিপিটা যখন জয়েন্ট ছিল তখন কিন্তু দুটোরই আয়তন সেম ছিল। এবার কি হচ্ছে, মানে এটা চেপে বসেছিল, এবার যখনই আমি এই ছিপিটাতে আমি আগুন দিলাম তখন কি হলো, এই ছিপিটার আয়তন একটু প্রসারণ হলো, মানে এই ছিপিটার মুখটার একটু প্রসারণ হলো, তার ফলে এটা ইজিলি খুলে গেল। ওকে, তো এটা একটা উদাহরণ কি না, তাপ প্রয়োগের ফলে প্রসারণের একটা উদাহরণ। ওকে, এরকম অনেক প্রাকৃতিক উদাহরণ আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের বলবো। ওকে, আচ্ছা, তো তাহলে আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে তাপের প্রসারণ কি। তাপের প্রসারণ কি? ওকে, তাহলে তোমরা হেডিং দেবে, কি হেডিং দেবে না, তাপীয় প্রসারণ। আচ্ছা দেখো, তাহলে তাপীয় প্রসারণ কি? 1 নম্বরের বা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে যে তাপীয় প্রসারণ কি। দেখো সংজ্ঞাটা দেখো, প্রায় সব কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থে তাপ প্রয়োগ করলে উহাদের প্রসারণ হয়। তাতে সেটা কঠিন হোক বা তরল হোক বা গ্যাসীয় পদার্থ, ওই পদার্থে তাপ প্রয়োগ করলে কি হয়, তাদের প্রসারণ হয়। তো এই তাপ প্রয়োগে পদার্থের প্রসারণকে বলা হয় তাপীয় প্রসারণ। তার মানে
মানে এখানে কঠিন বস্তু হোক বা তরল বস্তু হোক বা গ্যাসীয় বস্তু হোক, ওকে, গ্যাসীয় বস্তু হোক, এই বস্তুগুলোকে যদি আমরা তাপ প্রয়োগ করি, এই বস্তুতে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এদের প্রসারণ ঘটে, একেই বলা হয় তাপীয় প্রসারণ। আচ্ছা, এখানে আমি লিখিনি তাপীয় সংকোচন কি। দেখো সংজ্ঞাটা তোমরা কি করে করবে, সংজ্ঞাটা এটা থেকেই তোমরা লিখে নেবে। কিরকম, প্রায় সব কঠিন তরল গ্যাসীয় পদার্থে তাপ নিষ্কাশন করলে বা বস্তু থেকে তাপ বর্জন হলে উহাদের সংকোচন হয়। এই তাপ নিষ্কাশনকে বলা হয় পদার্থের তাপীয় সংকোচন। ওকে, তাহলে তোমরা কিভাবে লিখবে, প্রায় সব কঠিন তরল গ্যাসীয় পদার্থে তাপ নিষ্কাশন করলে উহাদের সংকোচন হয়। ওকে, এই তাপ নিষ্কাশনকে পদার্থের তাপীয় সংকোচন বলে। ওকে, বুঝতে পেরেছো? নাহলে আমি একটু লিখে দেবো কি, দেখো এইভাবে, প্রায় সব কঠিন তরল গ্যাসীয় পদার্থ থেকে তাপ নিষ্কাশন হলে উহাদের সংকোচন হয়। তাপ নিষ্কাশনে পদার্থের এই সংকোচনকে তাপীয় সংকোচন বলে। ওকে, তাহলে কি, প্রায় সব কঠিন তরল গ্যাসীয় পদার্থ থেকে তাপ নিষ্কাশন হলে উহাদের সংকোচন হয়। তাই তাপ নিষ্কাশনে, তাপ নিষ্কাশনে পদার্থের এই সংকোচনকে তাপীয় সংকোচন বলা হয়। ওকে, তার মানে একটা জিনিস দেখো, কঠিন পদার্থ হোক বা তরল পদার্থ হোক বা গ্যাসীয় পদার্থ হোক, তাপ প্রয়োগ করলে ওদের আয়তন মানে ওদের প্রসারণ হচ্ছে, আর তাপ নিষ্কাশন করলে ওদের সংকোচন হচ্ছে। কিন্তু এখন একটা কোশ্চেন আসে যে কেন তাপ প্রয়োগ করলে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের প্রসারণ হয় আর তাপ নিষ্কাশন করলে কেন তাদের সংকোচন হয়। ওকে, তাহলে এটা তোমাদের দেখো, তো এটা আমি মুছে নিচ্ছি, তোমরা এটা নোট করবে। ওকে, তোমরা যদি ডেফিনেশনটা না বুঝতে পারো সেই জন্য আমি নিচে এটা লিখে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা এটা থেকে একটু কপি করে নিও। দেখো এটা কিন্তু একটু ভালো করে বুঝবে, তাহলে এটা খুবই ইজি তোমাদের ক্ষেত্রে। দেখো মেইনলি আমরা জানি পদার্থ তিন প্রকার হয়। ওকে, একটা হচ্ছে কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। তো এখানে আমি তিনটে পদার্থ রাখছি। ধরো এটা আমাদের কঠিন পদার্থ, আর এটা হচ্ছে তরল, আর এটা আমাদের হচ্ছে গ্যাসীয়। আগে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, কঠিন পদার্থের, এটা যদি কঠিন পদার্থ হয়, এই কঠিন পদার্থের যে অণুগুলো আছে, কঠিন পদার্থের অণুগুলো, এদের মধ্যে কি হয়, আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি হয়। এই যে এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি, মানে এই দুটো অণুর মধ্যে পরস্পর আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় অ্যাকচুয়ালি আন্তরাণবিক আকর্ষণ বল। তো এই দুটোর আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি হয়, এই জন্য কঠিন পদার্থের অণুগুলো কি হয়, খুব কাছাকাছি থাকে। ওকে, আর তরল পদার্থে কি হয়, তরল পদার্থের অণুগুলোর মধ্যে এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা কঠিন পদার্থের থেকে অনেকটা কম হয়। ওকে, আন্তরাণবিক আকর্ষণ বল, এদের মধ্যে যে বলটা এদের মধ্যে ধরে রয়েছে সেটাকে বলা হয় আন্তরাণবিক আকর্ষণ বল। ওকে, তো এই আন্তরাণবিক আকর্ষণ বল তরলের ক্ষেত্রে অনেকটা কম হয়। ওকে, ওই জন্য তরলের অণুগুলো একটু সাধারণ তাপমাত্রায়, মানে রুম তাপমাত্রায় এরা কি করতে পারে, এরা এরকম ঘোরাঘুরি করতে পারে, এরকম ঘোরাঘুরি করতে পারে। এই অণুগুলো এদিকেও চলতে পারে, এটা এদিকেও চলতে পারে, এটা এদিকেও চলতে পারে, এই রুম টেম্পারেচারে। আর গ্যাসীয় পদার্থের কি হয়, গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে প্রায় আন্তরাণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, মানে এই দুটো অণুর মধ্যে কোনো আকর্ষণ বল নেই বললেই চলে। ওকে, তার জন্য কিন্তু কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার বা আয়তন আছে, এর জন্য এই আন্তরাণবিক আকর্ষণ বলটা খুব স্ট্রং, খুব বেশি হয় বলে এদের নির্দিষ্ট আকার বা আয়তন আছে। ওকে, আকার বা আয়তন আছে। তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই তার আয়তনটা ধারণ করে। আর গ্যাসীয় পদার্থেরও সেম, গ্যাসীয় পদার্থের এই আন্তরিক আকর্ষণ বলটা প্রায় শূন্য, প্রায় নেই বললেই চলে, খুবই কম, মানে নগণ্য, তাই এরও নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। ওকে,
এবার কি হয় দেখো, যখন তাপ প্রয়োগ করা হয়, ওকে, যখন তাপ প্রয়োগ করা হয় যখন তাপ প্রয়োগ করা হয় তখন কি হয়, তখন এই অণুগুলো, এই যে কঠিন পদার্থের দুটো অণু আছে, এরা কম্পিত হতে শুরু করে। মানে এরা কি করবে, এরা এরকম ভাইব্রেট হতে শুরু করে। মানে ধরো এই একটা অণু আর এই একটা অণু, তাপ প্রয়োগ করছে, এরা ভাইব্রেট হতে শুরু করবে এরকম করে। কঠিন পদার্থের অণুগুলো ভাইব্রেট হতে শুরু করবে, দিয়ে আস্তে 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 এরকম দূরে যাবে। ওকে, মানে এরা কি করবে, এরা ভাইব্রেট হবে, মানে কম্পন হবে। তাহলে কম্পন হতে হতে কি হবে, এই অণুটা ধরো এখানে চলে এলো আর এই অণুটা এখানে চলে এলো। তার মানে কি হলো, দুটো অণুর মধ্যে দূরত্ব বেড়ে গেল। কেন দূরত্ব বেড়ে গেল? কারণ আগে যা আন্তরাণবিক আকর্ষণ বল ছিল, সেই আকর্ষণ বলটা এখানে কমে গেছে। তার জন্য কি হবে, তার জন্য এদের কি হচ্ছে, অণুগুলোর দূরত্ব বেড়ে গেছে, তার ফলে কি হবে, এদের প্রসারণ ঘটেছে। ওকে, এখানেও তাই। এখানে কি হয়, এখানে লজিকটা একটু আলাদা। কিরকম না, তরল পদার্থের এই অণুগুলো কি হয়, গতিশীল হয়। তরল পদার্থের এই অণুগুলো কিরকম হয়, গতিশীল হয়। এবার যখন একে তাপ দেওয়া হয় না, মানে শক্তি দেওয়া হচ্ছে, তখন কি হবে, তখন এদের গতি শক্তি বেড়ে যায়। গতি শক্তি বেড়ে যায় মানে অণুগুলো আরো জোরে দ্রুত এরকম মুভমেন্ট করতে থাকে, আরো দ্রুত মুভমেন্ট করতে থাকে। তার ফলে কি হয়, তার ফলে এদের মধ্যে কি হয়, দূরত্ব বেড়ে যায়, তার ফলে এর ক্ষেত্রে প্রসারণ হয়। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও তাই। কি না, এই দুটো অণুর মধ্যে কি হয়, এই দুটো অণুর মধ্যে আন্তরিক আকর্ষণ বল থাকে না বললেই চলে। আর এদের কি হয়, এরা খুব দ্রুত মুভ করতে থাকে এদিক ওদিক এদিক ওদিক। তার জন্য তাপ প্রয়োগ করলে এরাও আরো, এদের গতিশক্তি আরো বেড়ে যায়। গতিশক্তি আরো যত বেড়ে যাবে তত কি হবে, এদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে, তার জন্য এদের প্রসারণ হবে। ওকে, তাহলে কঠিন পদার্থের প্রসারণ কিন্তু মনে রাখবে, দুটো অণুর মধ্যে আন্তরিক আকর্ষণ বল খুব বেশি থাকে এবং তাপ প্রয়োগ করলে ওই দুটো অণুর মধ্যে ভাইব্রেশন শুরু হয় বা কম্পন শুরু হয়, তার ফলে এদের মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং আন্তরিক আকর্ষণ বল কমে যায়, তার ফলে প্রসারণ হয়। আর তরলের ক্ষেত্রে গতিশক্তি বেড়ে যায় তাপ প্রয়োগ করার ফলে, তার ফলে ওদের অণুগুলোর মধ্যে আন্তরিক আকর্ষণ বল কমে যায় এবং দূরত্ব বেড়ে যায় এবং প্রসারণ হয়। গ্যাসের ক্ষেত্রেও তাই। ওকে, তার মানে দেখো, তার মানে যদি আমরা বলতে চাই তাপীয় প্রসারণ কয় প্রকার, তাপীয় প্রসারণ হচ্ছে 3 প্রকার। একটা কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, একটা তরল পদার্থের তাপীয় প্রসারণ, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। ওকে, তাহলে তাপীয় প্রসারণ কয় প্রকার, একটা হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণ, 2 নম্বর হচ্ছে তরলের তাপীয় প্রসারণ, আর হচ্ছে গ্যাসের তাপীয় প্রসারণ। ওকে, তো আজকে আমরা যেটা মেইনলি করব, সেটা কভার করব, সেটা হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণ। ওকে, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। পরের নেক্সট ক্লাসে এই দুটো আমরা আলোচনা করব, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। ওকে, তোমরা এই জায়গাটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে অণু ব্যাপারটা বললাম, কেন হয়, কেন হয়, কেন কারণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো চলো এবার দেখে নেওয়া যাক কঠিনের তাপীয় প্রসারণ। দেখো, কঠিনের তাপীয় প্রসারণ কি? কঠিনের তাপীয় প্রসারণ কি? কোন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে পদার্থটির দৈর্ঘ্যে, ক্ষেত্রফলে ও আয়তনে প্রসারিত হয়, যা হলো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। ওকে, যদি তোমাদের সংজ্ঞা পড়ে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কি, তাহলে এটা তোমরা লিখবে কি লিখবে না, কোন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে পদার্থটির দৈর্ঘ্যে, ক্ষেত্রফলে এবং আয়তনে প্রসারিত হয়, যা হলো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। ওকে, এবার যদি বলা হয় তোমাদের কঠিন পদার্থের তাপীয় সংকোচন কি, এটা তোমরা নিজেরা লিখবে। কঠিন পদার্থের তাপীয় সংকোচন কি, সেটা হচ্ছে কোনো কঠিন পদার্থ থেকে তাপ নিষ্কাশন করলে পদার্থটির দৈর্ঘ্যে, ক্ষেত্রফলে ও আয়তনে সংকোচন হয়, যা হলো কঠিন পদার্থের তাপীয় সংকোচন। ওকে, তাহলে এটা তোমরা লিখবে। তো একটা জিনিস খেয়াল করো, যে কঠিন পদার্থের তো নির্দিষ্ট আকার বা আয়তন আছে। তো তাহলে ধরো এখানে আমি 3টে পদার্থ নিচ্ছি। একটা হচ্ছে এরকম পদার্থ নিয়েছি, ধরো এটা কঠিন পদার্থ, মানে কঠিন পদার্থ এরকম একটা নিয়েছি। ওকে, এরকম একটা নিয়েছি, আরেকটা নিয়েছি ধরো এরকম। ওকে, এরকম, আরেকটা নিয়েছি এরকম। এই 3টে আমি কঠিন পদার্থ এরকম নিয়েছি, এরকম। তো এবার কি হচ্ছে দেখো, এই কঠিন পদার্থটা শুধুমাত্র হচ্ছে একমাত্রিক। মানে কিরকম, একে যদি আমি তাপ প্রয়োগ করা হয়, তাহলে এ শুধু এদিকে বা এদিকে, এইদিকে বা এইদিকে ও শুধু কি হচ্ছে প্রসারণ হতে পারে। ওকে, এদিকে বা এদিকে প্রসারণ হতে পারে। তো যখন তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ একটা দিকে হয়, একদিক মানে আইদার এদিকে হতে পারে বা এদিকে হতে পারে। ওকে, তখন সেইটাকে বলা হয় কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। ওকে, আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, দেখো এখানে আমি একটা কঠিন পদার্থ নিয়েছি। দেখো এই কঠিন পদার্থের একটা ক্ষেত্রফল আছে, এটা হচ্ছে পুরোটা ক্ষেত্রফল। এবার একে যখন আমি তাপ প্রয়োগ করছি, তখন এর তাপ প্রয়োগ করলে আইদার ও
এইরকম ভাবে বাড়তে পারে, আবার এইদিকেও বাড়তে পারে। মানে এখানে এইদিকেও বাড়বে, এইদিকেও বাড়বে, আবার এদিকেও বাড়বে। মানে কি বাড়বে, অ্যাকচুয়ালি সে ক্ষেত্রফলে বেড়ে যাচ্ছে। এখানে যা ক্ষেত্রফল ছিল এখানে দেখো বেড়ে গিয়ে তার ক্ষেত্রফলটা অনেক বেড়ে যাবে। তো এই রকম প্রসারণকে বলা হয় কি, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ। ওকে, ক্ষেত্র প্রসারণ। আর এখানে দেখো এই ভেতরটাতে একটা আয়তন দখল করে আছে, কঠিন পদার্থটা আয়তন দখল করে আছে। এবার একে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে ও এইদিকেও বাড়বে, এদিকেও বাড়বে, আবার এই মানে বোর্ডের সামনে পেছনের দিকেও বাড়বে। মানে ওর কি প্রসারণ হবে, ওর আয়তন প্রসারণ হবে। তখন এই টাইপকে বলা হয় কঠিন পদার্থের আয়তন প্রসারণ। তাহলে কঠিন পদার্থের কি কি প্রসারণ হয়, 3 রকমের প্রসারণ হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। এইভাবে তোমরা মনে রাখবে। দেখো এখানে এইটা হচ্ছে কঠিন পদার্থটা, একে যদি তাপ প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্যে বাড়ছে। ওকে, এখানে যদি তাপ প্রয়োগ করি এর ক্ষেত্রফল বাড়ছে। আগে এতটা ক্ষেত্রফল ছিল, এখন এতটা ক্ষেত্রফল হয়েছে। ওকে, আবার এখানে দেখো আয়তন আগে এতটা ছিল, তারপরে এখন এতটা আয়তন হয়েছে। তার জন্য কি হয়, কঠিন পদার্থের মনে রাখবে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন থাকার জন্য কঠিন পদার্থের 3 রকমের প্রসারণ পাওয়া যায়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। এবার তোমাদের এখানে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা ধরো এরকম, কোশ্চেনটা খাতায় লিখবে। সেটা কিরকম দেখো, ধরো এখানে একটা কঠিন পদার্থ নিয়েছি এ, আর এখানে একটা কঠিন পদার্থ নিয়েছি বি। ওকে, এর দৈর্ঘ্য প্রস্থ সব এক, মানে এরও যা দৈর্ঘ্য প্রস্থ এরও দৈর্ঘ্য প্রস্থ এক। খালি শুধু কি এটা যে কঠিন পদার্থ নিয়েছি এটা অন্য কঠিন পদার্থ। আচ্ছা, যদি দেখতে আলাদা লাগে তাহলে তোমরা এক কাজ করবে, এরকম সেম একটা এঁকে নেবে। ওকে, দেখো দুটোই মোটামুটি আইডেন্টিক্যাল লাগছে, এর যা দৈর্ঘ্য প্রস্থ এরও তাই দৈর্ঘ্য প্রস্থ। ওকে ওকে, এবার এইটা কঠিন পদার্থটা এ, এটা একটা বি। ধরো এটা হচ্ছে আয়রন আর এটা হচ্ছে পিতল, কোন একটা অন্য একটা ধাতু। এবার কি করছে, দুটোতেই সেম তাপ প্রয়োগ করছি, এটাতেও যা তাপ প্রয়োগ করছি এটাতেও সেম তাপ প্রয়োগ করছি। এবার কোশ্চেনটা হচ্ছে দুটোরই কি প্রসারণ একই হবে না আলাদা হবে, দুটোরই কি প্রসারণ একই হবে না আলাদা হবে। এইটা তোমরা কিন্তু মনে রাখবে, দুটোর প্রসারণ কখনো সেম হবে না। কেন হবে না, কারণ এখানে যে অণুগুলো আছে তাদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল, এখানে যে অণুগুলো আছে তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কম বা বেশি হতে পারে। তার জন্য কি হয়, তার জন্য এটা তোমরা মনে রাখবে যে যদি একই পরিমাণ তাপ দুটো ভিন্ন কঠিন পদার্থ যাদের দৈর্ঘ্য প্রস্থ সবই সেম, মানে দুটো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রস্থ সবই সেম হয়, যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এদের প্রসারণ আলাদা হতে পারে। ওকে, এর হয়তো প্রসারণ বেশি হলো, এর হয়তো প্রসারণ কম হলো, এরকম হতে পারে, বা এর প্রসারণ কম এর প্রসারণ বেশি। কেন, কারণ এখানে যে অণুগুলো আছে তাদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল হয়, এখানে যে অণুগুলো আছে তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল আলাদা। সেই জন্য কি হয়, সেই জন্য তাপ প্রয়োগ করলে এদের যতটা দূরত্ব বাড়বে এদের দূরত্ব সেতটা নাও বাড়তে পারে, মানে বেশি বা কম যে কোনো একটা হতে পারে। আমি জানি না এটা কি আর বিটা কি, আমি জাস্ট একটা আরবিটারি তোমাদের উদাহরণ দিয়ে বললাম। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে যে একই পরিমাণ তাপ প্রয়োগ করলে দুটি কঠিন পদার্থের কি সমান প্রসারণ হয়, তোমরা লিখবে না। কেন হয় না, কারণ কঠিন পদার্থের কারণ দুটি ভিন্ন কঠিন পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল খুব মানে বিভিন্ন হয়। তার ফলে একই তাপ প্রয়োগ করলে তাদের কিন্তু অণুগুলির মধ্যে দূরত্ব বৃদ্ধি কম হতে পারে, কম বেশি হতে পারে। তো সেই জন্য কি হয়, সেই জন্য হচ্ছে কঠিন পদার্থে একই পরিমাণ তাপ প্রয়োগ করলে তাদের প্রসারণ কিন্তু একই রকম নাও হতে পারে। ওকে, তো মোটামুটি কঠিন পদার্থের প্রসারণকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ, একটা আয়তন প্রসারণ। এবার আমরা আগে দেখে নেব যে কিছু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কিছু উদাহরণ এই কঠিন পদার্থের প্রসারণের। ওকে, দেখো কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ দেখো, আমি জাস্ট তোমাদের এক্সপ্লেন করছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। কিরকম, প্রথমে হচ্ছে গরুর গাড়ির চাকা লোহার বলয়। দেখো ধরো গরুর গাড়ির চাকা কিরকম হতো, আগেকার দিনে অনেক গরুর গাড়ি ছিল, এখন আর নেই। এই চাকাটা কিরকম হতো, এই চাকাটা হচ্ছে কাঠের তৈরি হতো। ওকে, কাঠের তৈরি। তো এবার কি হতো, এই কাঠের তৈরি চাকার ওপর এখানে দেখতে একটা লোহার বলয় এরকম থাকতো, লোহার বলয় লাগিয়ে দেওয়া হতো। ওকে, এরকম লোহার বলয় লাগিয়ে দেওয়া হতো যেটা এই কাঠের চাকার উপর চিপে বসে থাকতো। ওকে, এবার প্রথমে কি করা হতো, প্রথমে এই যে লোহার এই যে কাঠের যে চাকাটা ছিল তার যতটা পরিধি বা তার যতটা ব্যাস, এই যে ব্যাস সেম ব্যাসের কি হচ্ছে লোহার একটা এরকম বলয় করা হতো। ওকে, মানে এই কাঠের চাকাটার যে ব্যাস সেম ব্যাসের একটা লোহার বলয় করা হতো। এবার যদি এটা সেম ব্যাস হয়
তাহলে তো আমরা এই লোহার চাকাটাকে তো এই কাঠের চাকার উপর পড়াতে পারবো না, মানে লোহার এই বলয়টাকে তো এই কাঠের চাকার উপর পড়াতে পারবো না। সেই জন্য কি করা হতো, সেই জন্য আগেকার দিনে যারা ওই এই লোহার কাজ করতো তারা কি করতো, এই লোহার বলয়টাকে কি করতো, তাপ প্রয়োগ করা হতো। এবার তাপ প্রয়োগ করলে কি হতো, এই লোহার বলয়টা কি হচ্ছে, তাপ প্রয়োগে এর কি হচ্ছে, প্রসারণ হতো, ধরে নাও এতটা প্রসারণ হতো। তখন কি করা হতো, তখন এই প্রসারিত অবস্থায়, মানে যখন এই লোহার বলয়টা প্রসারিত অবস্থায় কি করা হতো, এই গরুর গাড়িটা চাকাটার উপর, এই কাঠের চাকাটার উপর এইভাবে আটকে দেওয়া হতো। ওকে, এবার আটকে দেওয়ার পর কি করা হতো, একে ঠান্ডা করে দেওয়া হতো। যেই ঠান্ডা করে দেওয়া হতো তখন কি হতো, এই লোহার বলয়টা আস্তে আস্তে সংকোচন হতো। সংকোচন হতে হতে কি হতো, এই কাঠের চাকাটার উপর একদম পুরো সেটে আটকে যেত। তো এইভাবে কি করা হতো, গরুর গাড়ির চাকায় লোহার বলয় যখন পড়ানো হতো, সেই লোহার বলয়টাকে প্রথমে উত্তপ্ত করা হয়, তারপর সেই কাঠের চাকাটার উপর রাখা হতো, তারপর সেইটাকে ঠান্ডা করার সময় লোহার বলয়টা আবার সংকুচিত হতো, তার ফলে এই কাঠের চাকার উপর বসে যেত। ওকে, 2 নম্বর হচ্ছে কাঁচের শিশিতে ধাতব ছিপি। এই ধরো কাঁচের বোতল, এই কাঁচের বোতলে কি করা হতো, এখানে একটা ধাতব ছিপি আমাদের খুলতে এমনিতে অসুবিধা হতো। তার জন্য কি করা হতো, তার জন্য এই ছিপিটার উপর কি করা হতো, তাপ প্রয়োগ করা হতো। এবার তাপ প্রয়োগ করলে কি হবে, এই যে ছিপিটা ছিল এই ছিপিটার আয়তন প্রসারণ হতো, তার ফলে খুব ইজিলি এই কাঁচের বোতল থেকে খুলে নেওয়া যেত। এবার দেখো, তাপটা কিন্তু এই ছিপিটার উপর প্রয়োগ করব, এই কাঁচের বোতলটার উপর নয়। যদিও এই ধাতব ছিপিটার আয়তন প্রসারণ কিন্তু কাঁচের থেকে অনেক বেশি হবে, যদিও বাই চান্স এখন অনেকের কোশ্চেন হতে পারে যে ছিপিটা যে লেগে আছে, ছিপিটা তো এখানে তো কাঁচের, এই যে পোর্শনটা এই কাঁচের ওপরেই তো ছিপিটা লেগে আছে, তাহলে কাঁচটারও প্রসারণ হচ্ছে, ছিপিটারও প্রসারণ হচ্ছে, তাহলে ছিপিটা কেন খুলছে, কাঁচটাও তো প্রসারিত হচ্ছে। এটা তোমরা মনে রাখবে যে এই কাঁচের প্রসারণ, এই যে ছিপিটা আছে ধাতব ছিপি, তার প্রসারণ কিন্তু অনেক বেশি। কাঁচের ছিপির প্রসারণ কিন্তু মানে কাঁচের পোর্শনটার, এই যে এই ছিপিটা যেখানটা লেগে আছে সেই কাঁচটার পোর্শনটার প্রসারণ খুবই নগণ্য বা খুবই কম, তার জন্য ছিপিটা বেড়ে যেত এবং খুলে যেত। ওকে, 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রেল লাইনের, দেখবে তোমরা যারা যাদের বাড়ির কাছে রেল লাইন গেছে তারা এটা দেখতে পারবে কিরকম না, রেল লাইনের এই যে পাতগুলো আছে, এই যে পাত, তো এই দুটো পাতের মাঝে এরকম হালকা করে একটা গ্যাপ করা আছে। কেন গ্যাপ করা আছে, আর এই দুটো পাতকে কিন্তু একটা নাট বল্টু দিয়ে এইভাবে জয়েন করা থাকে, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু এইরকম নাট দিয়ে জয়েন করা থাকবে। দেখবে তোমরা যারা রেল লাইনের কাছাকাছি আছো তারা এটা দেখবে, বা যারা ট্রেনে ট্রাভেল করবে তারা একবার এই যদি লাইন থাকে সেই লাইনে একবার তোমরা দেখতে পারো। এই যে এখানটায় গ্যাপটা থাকে, এই যে এখানটায় গ্যাপটা থাকে, এটা একটা রেল লাইনের পাত, এটা একটা পাত, এই দুটো পাতকে দুটো নাট বল্টু দিয়ে এরকম জয়েন করা থাকে। কিন্তু এই গ্যাপটা কেন থাকে, দেখো গ্যাপটা কেন থাকে, যখন ট্রেনের চাকাটা যখন এখানে পাস করে তখন এই ট্রেনের চাকার সাথে এই যে রেল লাইনের পাতটা আছে এর সাথে কি হয়, ঘর্ষণ হয়। এবার কি হয়, ঘর্ষণের ফলে ধরো ট্রেনটা এইদিকে যাচ্ছে, তো ঘর্ষণ হচ্ছে, এবার ঘর্ষণের ফলে কি তৈরি হয়, তাপ তৈরি হয়। ওকে, ঘর্ষণের ফলে কি তৈরি হয়, তাপ তৈরি হয়। দেখবে তোমরা হাতে হাতে ঘষবে, দেখো দুটো হাতে হাতে ঘষো, দেখো একটা তাপ তৈরি হবে। সেই রকম যখন এই লোহার চাকা, রেল লাইনের চাকাটাও কিন্তু লোহার হয়। ওকে, তো এই লোহার চাকা এবং রেল লাইনের পাত এই দুটোর মধ্যে ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে কি হয়, তাপ তৈরি হয়। এবার যখনই তাপ তৈরি হচ্ছে তখন এই যে লোহার পাতটা আছে, এই লোহার পাতটা কি হয়, প্রসারণ হবে। এবার প্রসারণ হয়ে কি হবে, এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা, ওই প্রসারণটা কি করবে, এটাকে জয়েন করবে, মানে এই গ্যাপটাকে, এই যে পাতটা আছে এই পাতটা প্রসারিত হয়ে এই গ্যাপটাকে জাস্ট ক্লোজ করে দেবে, মানে বন্ধ করে দেবে। ওকে, এখন যদি এই গ্যাপটা না রাখা হতো তাহলে কি হতো, ধরো গ্যাপটা নেই, দুটো পাত এরকম ভাবেই জয়েন করা আছে, এবার ট্রেনটা এই দিক থেকে যাচ্ছে, তখন এটা প্রসারিত হয়ে কি হবে, প্রসারিত হয়ে এইভাবে এরা প্রসারণ হয়ে উপরে উঠে যাবে। তারপরে কি হবে, এখানে যে ট্রেনের যে বগিগুলো আছে তারা কি করবে, তারা যাওয়ার সময় এইভাবে উল্টে যাবে, মানে কি হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে ট্রেনের কামরাগুলো উল্টে যেতে পারে। সেই জন্য কিন্তু এই রেল লাইনের গ্যাপ, দুটো পাতের মাঝে গ্যাপ রাখা হয়, যাতে কি হয়, চাকা আর রেলের পাতের মাঝে ঘর্ষণের ফলে যখন রেলের পাত প্রসারিত হবে তখন যেন এখানে এই গ্যাপটা যে থাকবে এই গ্যাপটাতে ইজিলি ওই প্রসারিত অংশটা থাকতে পারে, সেই জন্য কিন্তু গ্যাপ রাখা হয়। ওকে, তো মোটামুটি এই তিনটে হচ্ছে তোমাদের এখানে কিন্তু ব্যবহারিক প্রয়োগ। এছাড়া একটা ইম্পর্টেন্ট, একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিছু ব্যতিক্রম আছে, তাপ প্রয়োগেই প্রসারিত হবে এরকম ব্যাপারটা নয়, কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা বলছি। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনভার, লিখবে। এই ইনভারটা কি, দেখো
নর্মালি যে কোনো ধাতব পদার্থকে তাপ প্রয়োগ করলে প্রসারণ হয়। ইনভার হচ্ছে একটা সংকর ধাতু, কার কার মিশ্রণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইনভারটা হচ্ছে লোহা আর নিকেলের মিশ্রণযুক্ত একটা ধাতু, যেখানে লোহা থাকে 64% আর নিকেল থাকে 36%। ওকে, তো এবার এই সংকর ধাতুটার মেন কাজ কি, বা এই ইনভার্টার মেন কাজ কি, সেটা হচ্ছে একে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এর প্রসারণ বা সংকোচন খুবই নগণ্য, মানে হয় না বললেই চলে। মানে তাপ প্রয়োগ হোক বা সংকোচন হোক, তাদের প্রসারণ বা মানে তাপ প্রয়োগ বা নিষ্কাশন হোক, তাহলে তাপ প্রসারণ বা সংকোচন খুবই নগণ্য হয়। ওকে, তো সেইটাকে বলা হচ্ছে ইনভার। তাহলে ইনভার কি? ইনভার হলো লোহা ও নিকেলের একটা সংমিশ্রণে একটা সংকর ধাতু, যার মধ্যে লোহা থাকে 64%, নিকেল থাকে 36%। এবং যে সংকর ধাতুকে বা ইনভারকে যদি তাপ প্রয়োগ করা হয় বা তাপ নিষ্কাশন করা হয়, তাহলে ওর প্রসারণ বা সংকোচন খুবই কম হয়। এবার এখন এটা তোমাদের মনে হতে পারে যে এটা কোথায় তাহলে ব্যবহার কোথায় হয়, ইনভার ধাতুটা কোথায় ব্যবহার হয়। ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে আমি এটা একটা দৈর্ঘ্য দিয়ে দিলাম। ওকে, এবার তোমাকে আমি দৈর্ঘ্য দিলাম, একবার বললাম যে একটা এখানে একটা ধরো আয়রনের স্কেল আছে, আয়রনের স্কেল হয়, আর একটা ধরো ইনভার স্কেল আছে, ইনভার স্কেল। ওকে, ইনভার মানে সংকর ধাতু দিয়ে তৈরি একটা স্কেল আছে। এবার তোমাকে বললাম যে এই দৈর্ঘ্যটা তোমাকে মাপতে হবে। ওকে, কোথায় মাপতে হবে? গ্রীষ্মকালে, মানে সামারে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমাকে মাপতে বলেছি। এবার কি হবে, আয়রন যখন তুমি মেজার করবে তখন কিন্তু কি হবে, তখন এই আয়রনের যে স্কেলটা আছে আর ধরে নেবে যে এটা কি এই ধাতুটা কিন্তু তাপমাত্রার সাথে কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন করে নিতে হবে, তাপমাত্রার সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, এরকমই দেওয়া আছে। মানে এটাও পরিবর্তন হবে, এটাও পরিবর্তন হবে, এটা মনে রাখবে, এটা তাপমাত্রার সাথে কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, এবার কি হবে, যখন তুমি 50 ডিগ্রিতে আয়রনটা মেজার করবে তখন এর তো লেন্থ অটোমেটিক বেড়েই গেছে, কারণ এটা তো 50 ডিগ্রিতে তো প্রসারণ হয়ে গেছে। তাহলে তখন ওটা দিয়ে যখন এটাকে মেজার করবে তখন কিন্তু এটা সঠিক মাপ তুমি পাবে না। কিন্তু তখন যদি ইনভার দিয়ে মেজার করো তাহলে এর তো প্রসারণ হয় না বা নগণ্য বা খুবই কম, তার জন্য তখন কিন্তু এটা দিয়ে মাপলে এর দৈর্ঘ্যটা তুমি ঠিকঠাক মাপতে পারবে। ওকে, এরকম মতো অনেক কিন্তু উদাহরণ আছে। আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে এটা তোমরা মনে রাখবে যে পাইরেক্স যে কাঁচ, পাইরেক্স কাঁচ ওরও কিন্তু তাপীয় প্রসারণ নগণ্য। ওকে, পাইরেক্স কাঁচ এরও তাপীয় প্রসারণ নগণ্য, মানে এটাকেও তাপ প্রয়োগ করলে বা তাপ নিষ্কাশন করলে এর প্রসারণ বা সংকোচন খুবই কম হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইনভার কি এবং ইনভারের ব্যবহার কি কারণে ইনভারটা ব্যবহার করা হয়। ওকে, চলো এরপর দেখি আমরা দ্বিধাতব পাত, বাই মেটালিক স্ট্রিপ। দ্বিধাতব পাত দেখো নামটার মধ্যে আছে দ্বিধাতব পাত, মানে কি, মানে এবার এটা কি আগে সেটা জেনে নাও, তার বলছি। সাধারণ উষ্ণতায় সমান দৈর্ঘ্য প্রস্থ ও বেগযুক্ত দুটি ভিন্ন ধাতুর পাতকে রিভেট করে দিলে ওই ধাতু যুগ্মকে দ্বিধাতব পাত বলা হয়। মানে কি রকম, ধরো এটা একটা ধাতু এ, এর যা দৈর্ঘ্য হবে, যা প্রস্থ হবে, যা বেগ হবে, আরেকটা ধাতু ধরো বি, এরও সমান দৈর্ঘ্য প্রস্থ ও বেগ থাকবে। ওকে, এটা হচ্ছে ধাতু এ, এটা হচ্ছে ধাতু বি, এরও যা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, বেগ থাকবে, এরও দৈর্ঘ্য প্রস্থ বেগ সেম থাকবে। এই দুটো ধাতুকে রিভেট করে দিলে, রিভেট মানে যে জয়েন করে দিলে আর কি, এই জয়েন করে দিলে এই যে পাতটা পাওয়া যায় এটাকেই বলা হচ্ছে দ্বিধাতব পাত। মানে দুটো ধাতুর সংমিশ্রণে যে পাত তৈরি করা হয় সেটাই হচ্ছে দ্বিধাতব পাত। ওকে, তো এই দ্বিধাতব পাত এর কাজটা কি, কোথায় কাজে লাগে, বা কেনই বা পড়বো আমরা দ্বিধাতব পাত? এর প্রচুর ব্যবহার আছে, তার মধ্যে আমি এখানে স্পেসিফিক্যালি দুটো বলছি। একটা হচ্ছে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র। ওকে, কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা 1 নাম্বার পড়তে পারে, সেটা হচ্ছে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র এবং হচ্ছে অগ্নি সংকেত যন্ত্র। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এবার আমি ডিটেলসে বলবো কিভাবে কি কাজ করে। তার আগে দেখো আমি একটা দ্বিধাতব পাত তোমাদের এখানে এঁকে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা আমি মুছছি, এটা তোমরা লিখে নেবে। ওকে, এই জায়গাটা আমি মুছছি, শুধু ওটা রেখে দিচ্ছি। তো দেখো ধরো আমি একটা পিতল আর লোহার দ্বিধাতব পাত নিলাম। ওকে, এটা আমাদের হচ্ছে পিতল আর নিচে আছে লোহা। লোহাটাকে আমি একটু রেড কালারে করছি, সেম দৈর্ঘ্য, সেম প্রস্থ হচ্ছে, সেম ব্যাস। তাহলে এটা আমি কি বলছি, পিতল আর এটা আমাদের হচ্ছে লোহা। এবার এটা হচ্ছে নর্মাল
তাপমাত্রায়, মানে এটা হচ্ছে কোনো তাপ দেওয়া হয়নি বা তাপ নেওয়া হয়নি, এটা জাস্ট নর্মাল তাপমাত্রায় এরকম রাখা আছে। ওকে, এরপর একে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কি হবে? এখন যদি একে তাপ প্রয়োগ করা হয়, ধরো এরকম তাপ প্রয়োগ করা হচ্ছে, দেখো তাপ প্রয়োগ করলে পিতল আর লোহা দুটোরই কিন্তু কি হবে? প্রসারণ হবে। তাপ প্রয়োগ করলে পিতল আর লোহা দুটোরই প্রসারণ হবে, কিন্তু কার প্রসারণ বেশি হবে বা কার প্রসারণ কম হবে? তো এটা তোমরা মনে রাখবে, এটা পরীক্ষা করে দেখা গেছে যে তাপ প্রয়োগের ফলে পিতলের প্রসারণ কিন্তু লোহার প্রসারণের থেকে বেশি হয়। তোমরা একটা জিনিস দেখো, ধরো এটা একটা পাত আর এটা একটা পাত আছে। ওকে, এবার নিচে আছে লোহা, উপরে আছে পিতল। এবার যদি তাপ প্রয়োগ করা হয়, যদি এর প্রসারণ বেশি হয়, পিতলের প্রসারণ বেশি হয়, তার মানে এটা বেশি প্রসারিত হবে, এটা কম প্রসারিত হবে। মানে এই পোর্শনটা বেশি প্রসারিত হচ্ছে, এই পোর্শনটা কম প্রসারিত হবে। তার মানে এটা কিরকম হবে? এটা এরকম বেন্ড হয়ে যাবে, হালকা এরকম মতো বেন্ড হয়ে যাবে, হ্যাঁ এরকম হয়ে যাবে। ওকে, যেখানে যেখানে এই লোহাটা তো কোথায় থাকবে? লোহাটা থাকবে নিচে আর পিতলটা থাকবে উপরে। তো দেখো পিতলের কিন্তু প্রসারণ কিন্তু বেশি হয়েছে লোহার থেকে, লোহাটারও প্রসারণ হয়েছে কিন্তু লোহার প্রসারণ কি হচ্ছে? কম হয়েছে পিতলের তুলনায়। ওকে, তাহলে কি বলবে? যদি তাপ প্রয়োগ করা হয়, এই দ্বিধাতব পাত্রে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কি হবে? পিতলের প্রসারণ বেশি হবে আর লোহার প্রসারণ কম হবে। মানে এই ভেতর দিকে যে বেন্টটা থাকবে, সেই বেন্টের দিকে কে থাকবে? সেই বেন্টের দিকে থাকবে লোহা, আর উপরের দিকে থাকবে কে? উপরের দিকে থাকবে পিতল। ওকে, তাহলে উপরে থাকবে কে? পিতল, আর নিচে থাকবে কে? লোহা। এবার যদি ধরো এই অবস্থা থেকে যদি তাপ নিষ্কাশন করে নেওয়া হয় তাহলে কি হবে? দেখো তাপ যদি নিষ্কাশন করে নেওয়া হয় তাহলে কার সংকোচন বেশি হবে? পিতলের সংকোচন বেশি হবে না লোহার সংকোচন বেশি হবে? দেখো তাপ প্রয়োগে যেমন পিতলের সংকোচন, তাপ প্রয়োগে যেমন পিতলের প্রসারণ বেশি হচ্ছে, তাপ নিষ্কাশনে পিতলের সংকোচনও বেশি হবে, পিতলের সংকোচনও বেশি হবে। মানে পিতলটা তাড়াতাড়ি বেশি সংকুচিত হবে। তাহলে বেশি যখনই সংকুচিত হবে তখনই কি হবে? তখনই এই যে পিতলের পোর্শনটা আছে, এই দেখো পিতলের যে উপরের পোর্শনটা তো আমাদের পিতল, এই জায়গাটা তো পিতল, তাহলে পিতলের সংকোচন বেশি, মানে তাপ প্রয়োগে পিতলের প্রসারণও বেশি, আবার তাপ প্রয়োগে পিতলের সংকোচনও বেশি। এটা কিন্তু মনে রাখবে, মানে তাপ নিষ্কাশনে তাপ প্রয়োগে পিতলের প্রসারণ বেশি, তাপ নিষ্কাশনে পিতলের সংকোচনও বেশি। এই জন্য কি হবে? এই জন্য যখন তাপ নিয়ে নেওয়া হবে এই লোহার পিতলের যুগ্ম ধাতুটা থেকে, তখন কি হবে? তখন এই যে আমাদের যে কার্ভ সাইডটা থাকবে, কার্ভ সাইডের ভেতরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পিতল, আর বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে লোহা। ওকে, তাহলে এটা তোমরা কিভাবে মনে রাখবে? যে লোহা, পিতল আর লোহার এই যুগ্মদ্বয়কে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে পিতলের প্রসারণ বেশি হয়, লোহার প্রসারণ কম হয়। তার জন্য এখানে উত্তল, এটাকে বলে উত্তল সাইড, উত্তল সাইডে কে থাকবে? পিতল, আর অবতল সাইডে থাকবে লোহা। আর যদি তাপ নিষ্কাশন করে নেওয়া হয়, বের করে নেওয়া হয়, তাহলে এখানে উত্তল সাইডে থাকবে লোহা আর এই সাইডে থাকবে পিতল, মানে অবতল সাইডে থাকবে পিতল। ওকে, যদি তোমাদের পরীক্ষায় যদি ছবিটা এরকম দেওয়া হয়, এটা তোমরা একটু বাড়িতে করে দেখবে তো, যদি এই ছবিটা দেওয়া হয় যে এখানে আমাদের লোহা আছে আর এখানে আমাদের পিতল আছে। ওকে, এবার এটাকে তাপ প্রয়োগ করা হচ্ছে, তাহলে তাপ প্রয়োগ করলে এই ডায়াগ্রামটা কেমন হবে, আর এখান থেকে যদি তাপ নিষ্কাশন করে নেওয়া হয় তাহলে এই ডায়াগ্রামটা কেমন হবে। ওকে, মানে এটাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া আছে। মনে রাখবে যে তাপ প্রয়োগে কিন্তু এটা মনে রাখবে যে যার পোর্শনটা মানে পিতলের প্রসারণ বেশি হয় লোহার থেকে। ওকে, তাহলে এটা তোমরা একটু বাড়িতে করবে। এইটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা বাড়িতে করবে, কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। আর না হলে তোমরা অবশ্যই বই ফলো করো, গুগল আছে, যে কোনো তোমরা কিছু ইউজ করতে পারো। ওকে, চেক করে নিতে পারো, আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে যেটা বলতে চাইছি, এই থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র আর অগ্নি সংকেত যন্ত্র, এই ব্যাপারটা কি? ওকে, থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র এবং অগ্নি সংকেত যন্ত্র। দেখো থার্মোস্ট্যাট ব্যাপারটা কি? ধরো কোনো একটা ঘরের বা কোনো একটা জায়গার আমাকে উষ্ণতাটা স্থির রাখতে হবে। ওকে, তো ধরো আমি এরকম একটা পাত্র নিয়েছি বা এরকম একটা ঘর নিয়েছি, এই ঘরটার মধ্যে ধরো উষ্ণতাটা আমাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে, এর থেকে বেশি হলে কিন্তু হবে না। তো কি করা হয়? ধরো এখানে একটা স্ট্যান্ড আছে, এটা ধাতব একটা স্ট্যান্ড। এবার এখানে কারেন্ট, এটা ধরো সুইচ আছে। ওকে,
এটা আমাদের একটা বাইমেটালিক স্ট্রিপ, মানে দ্বিধাতব পাত। ওকে, তাহলে দ্বিধাতব পাত। এবার কি করা হয়, দেখো যখন ঘরটার তাপমাত্রা বা বস্তুটার তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, এটা কিন্তু ধাতব পাত, তো তাহলে এই দিক থেকে কিন্তু কারেন্ট এরকম ফ্লো করবে, এই দিক থেকে কারেন্ট ফ্লো করবে, এই দিক থেকে কারেন্ট ফ্লো হয়ে এইভাবে যাবে। ওকে, এটা একটা পাত আছে, এটা একটা পাত। এবার কি হচ্ছে, যদি এটার উষ্ণতাটা বেড়ে যায়, ধরো এটার উষ্ণতাটা বেড়ে যাচ্ছে কোনো কারণে, এই ঘরটার মধ্যে ধরো তাপ প্রয়োগে তাপ বেশি হয়ে যাচ্ছে, তার জন্য উষ্ণতা বেড়ে যাচ্ছে। যত উষ্ণতা বাড়বে এর থেকে এর প্রসারণ বেশি হবে। ওকে, যখনই বেশি হবে তখনই কি করবে, এটা এরকম এরকম কার্ভ আকারে বেন্ড হতে শুরু করবে, এটাও বেন্ড হবে কিন্তু এটা কম হবে, এটা বেশি হবে। তার ফলে এই যে এই পোর্শনটাতে যে কানেকশনটা ছিল ইলেকট্রিকের সাথে, এই পোর্শনটা এখন কি হবে, এই পোর্শনটা এখন উপরে উঠে যাবে। তার ফলে কি হবে, তার ফলে দেখো ইলেকট্রিক সংযোগ এখানে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। ওকে, তো এইভাবে কি হয়, যখন ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন ধরো আর এই ঘরটায় তাপ তৈরি হতে পারছে না বা উষ্ণতা বাড়তে পারছে না। ওকে, তো এটা সবচেয়ে ভালো দেখবে তোমরা জামা কাপড় করার জন্য ইস্ত্রি ইউজ করো না, জামা কাপড় ধরো জামা, এটা ধরো একটা জামা, এটাকে আমরা ইস্ত্রি করি। ওকে, ইস্ত্রি করি, তো এই ইস্ত্রি করার সময় দেখবে একটা ঘর মানে দেয়া হয়, এরকম একটা সুইচ থাকে, তো সুইচটা দেখবে যখন ওর তাপমাত্রা একটা ফিক্সড হয়ে যায়, তারপর দেখবে ওই অটোমেটিক ওটা কিন্তু কারেন্টটা অফ হয়ে যায়। ওকে, কেন অফ হয়ে যায়, কারণ তখন কি হচ্ছিল, তখন এর মধ্যে দিয়ে যত তড়িৎ প্রবাহিত হচ্ছিল তত কিন্তু তাপ উৎপন্ন হচ্ছিল। কারণ কি, কারণ H সমান হচ্ছে I²RT, যত তড়িৎ প্রবাহিত হবে তত তাপ তৈরি হবে, তার ফলে এই ইস্ত্রিটা গরম হচ্ছিল। এবার যখনই এই ইস্ত্রিটা একদম ম্যাক্সিমাম চলে এসছে, তখন এখানে বায়োমেটালিক স্ট্রিপটার জন্য কি হবে, এই নিচের পোর্শনটা বেন্ড বেশি হয়ে যাবে, তার ফলে ইলেকট্রিক সংযোগ হবে, তার ফলে এটার তাপমাত্রা কিন্তু বাড়বে না। ওকে, সাইমেন্টেনিয়াসলি এই যে অগ্নি সংকেত যন্ত্র, অগ্নি সংকেত যন্ত্রটা কিরকম, ধরো অগ্নি সংকেত যন্ত্রটা হচ্ছে এটা একটা ঘর। ওকে, এই ঘরের মধ্যে ধরো এখানে একটা বেলের সুইচ দেওয়া আছে, মানে কলিং বেলের সুইচ দেওয়া আছে। এবার এখানে একটা বায়োমেটালিক স্ট্রিপ এরকম রাখা আছে, বায়োমেটালিক স্ট্রিপ। এবার ধরো ঘরে আগুন লেগেছে। ওকে, ঘরে ধরো আগুন লেগেছে, এবার আগুন লাগলে কি হবে, এর প্রসারণ হবে। এবার যত প্রসারণ হবে আলটিমেট কি হচ্ছে, প্রসারিত হতে হতে কি করবে, এর উপর কি করবে, টাচ করে যাবে। এবার যখনই টাচ করবে তখনই কি হবে, কলিং বেল বেজে যাবে। ঠিক আছে, তো কলিং বেল বেজে গেলেই বুঝতে হবে যে আমাদের ওখানে কিছু একটা আগুন লাগার সম্ভাবনা আছে। ওকে, তো এই দুটো কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র, আর একটা হচ্ছে অগ্নি সংকেত যন্ত্র। ওকে, তো তোমরা যদি লিখতে চাও আমি একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে দেখো থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র, এটা তোমরা একটু লিখবে। সেটা হচ্ছে ঘর বা কোনো আবদ্ধ স্থানের উষ্ণতা স্থির রাখার জন্য একটি দ্বিধাতব পাতকে সংযোগ সুইচের মতো ব্যবহার করা হয়, একে থার্মোস্ট্যাট বলে। উষ্ণতা বাড়লে দ্বিধাতব পাত একটি নির্দিষ্ট উষ্ণতায় বেঁকে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন করে এবং উষ্ণতা কমে পূর্ব নির্দিষ্ট উষ্ণতায় ফিরে এলে এই দ্বিধাতব পাতটি সোজা হয়ে বর্তনী সংযুক্ত করে। যেমন উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি, তারপরে ঘর গরম করার যন্ত্র ইত্যাদি ইত্যাদিতে থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। আর অগ্নি সংকেত যন্ত্র কি, এই যন্ত্রে একটি দ্বিধাতব পাতকে স্বয়ংক্রিয় সুইচের মতো ব্যবহার করা হয়। স্বাভাবিক অবস্থায় দ্বিধাতব পাত সোজা থাকে এবং তড়িৎ বর্তনীতে বিচ্ছিন্ন থাকে। এর কাছাকাছি কোথাও আগুন লাগলে দ্বিধাতব পাত উত্তপ্ত হয়ে বেঁকে গিয়ে তড়িৎ বর্তনীতে যুক্ত করে, ফলে কলিং বেল বাজতে থাকে এবং মানুষ কিন্তু সতর্ক হয়ে উঠতে পারে। ওকে, তাহলে এই দুটো তোমরা কিন্তু ভালো করে পড়বে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কঠিন পদার্থে যে তিন টাইপের প্রসারণ বলেছিলাম, একটা দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, এবং ওখানে তিনটে প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়। একটা কঠিন পদার্থের জন্য, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণের জন্য পাওয়া যায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণের জন্য পাওয়া যায় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এবং আয়তন প্রসারণের জন্য পাওয়া যায় আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে তোমরা হেডিং দেবে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তো এখানে সংজ্ঞা লেখা আছে, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ বলতে কি বোঝো। দেখো প্রথমে সংজ্ঞাটা কিভাবে লিখবে, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলতে কি বোঝা হয়, তাপ প্রয়োগে উষ্ণতা বৃদ্ধিতে একটি নির্দিষ্ট দিকে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কঠিন পদার্থের যে প্রসারণ হয় তাই হলো ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণকে অনেক সময় রৈখিক প্রসারণও বলে। ওকে, তাহলে এইভাবে সংজ্ঞাটা লিখবে, তাপ প্রয়োগে উষ্ণতা বৃদ্ধিতে একটি নির্দিষ্ট দিকে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কঠিনের যে প্রসারণ হয় তাই হলো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। ওকে, আচ্ছা ক্ষেত্র প্রসারণটা কি, দেখো ক্ষেত্র প্রসারণটা লেখার সময় এই পর্যন্ত তোমরা লিখবে যে তাপ প্রয়োগে উষ্ণতা বৃদ্ধিতে
কঠিন পদার্থের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বৃদ্ধিকে বলা হয় কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ। ওকে, তাহলে এখান থেকে তোমরা এতটা লিখবে, সেটা হচ্ছে কি তাপ প্রয়োগে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বৃদ্ধিকে বলা হয় কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ। ওকে, আচ্ছা, সিমিলারলি কঠিন পদার্থের আয়তন প্রসারণ কি? এইখান থেকে এই পর্যন্ত লিখবে, এই যে এখান থেকে এই পর্যন্ত, সেটা কি না তাপ প্রয়োগে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের আয়তন বৃদ্ধিকে বলা হয় কঠিন পদার্থের আয়তন প্রসারণ। ওকে, তাহলে কঠিন পদার্থের আমরা কি কি প্রসারণ পেলাম? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। এটাকে ইংলিশে বলে লিনিয়ার এক্সপানশন, সুপারফিশিয়াল এক্সপানশন এন্ড ভলিউমেট্রিক এক্সপানশন। ওকে, তো তোমরা এই ডেফিনেশনটা লিখবে। এরপরে যেটা মেন কোশ্চেন আসে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক কি এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তোমরা একবার হেডিং দেবে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিরকম? আচ্ছা, ধরো এখানে একটা আমি কঠিন পদার্থ নিয়েছি। ওকে, কঠিন পদার্থ নিয়েছি যেটার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল। ওকে, যেটার দৈর্ঘ্য হচ্ছে L1। কখন? যখন এর তাপমাত্রা ছিল কত? T1 ডিগ্রি সেন্টিগ্রেড বা T1 ডিগ্রি। ওকে, T1 ডিগ্রি সেন্টিগ্রেড লেখার দরকার নেই, লিখতেও পারো T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কি করছি? এবার একে তাপ প্রয়োগ করছি। তাপ প্রয়োগ করলে কি হবে? তাপ প্রয়োগ করলে এর প্রসারণ হবে। প্রসারণ হয়ে ও প্রসারিত হয়েছে কতটা? এতটা। এবার প্রসারিত হওয়ার পর এর টোটাল দৈর্ঘ্য হয়েছে এখন কত? L2। ওকে, এবার যখন প্রসারণ হয়েছে L2 কিন্তু এখান থেকে একদম এতটা। ওকে, তখন তার তাপমাত্রা হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, T2 ডিগ্রি সেন্টিগ্রেড বা T2 ডিগ্রি। তাহলে বলো তো এই প্রসারণ কতটা হয়েছে বা দৈর্ঘ্য প্রসারণ কতটা হয়েছে? সেটা হচ্ছে এইটুকু পার্সেন্ট। তাহলে আমি যখন লিখবো তখন কি লিখবো? যে এরকম ভাবে লিখবো যে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে কঠিন পদার্থটার যে দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে কত? L1। T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে তাপ প্রয়োগের ফলে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে কঠিন পদার্থটার দৈর্ঘ্য প্রসারণ কত হয়েছে? কঠিন পদার্থটার দৈর্ঘ্য প্রসারণ হয়েছে L2 মাইনাস L1। ওকে, আর কঠিন পদার্থটার তাপমাত্রা কত পরিবর্তন হয়েছে? দেখো, তাপমাত্রা পরিবর্তন মানে হচ্ছে তাপমাত্রা আগে কতটা ছিল আর এখন কতটা হয়েছে, তাদের মধ্যে পার্থক্য কতটা হয়েছে। তো তাপ যেহেতু প্রয়োগ করা হচ্ছে সেই জন্য T2 কিন্তু অবশ্যই গ্রেটার দেন T1। T2 এর ভ্যালুটা কিন্তু গ্রেটার দেন T1। ওকে, তাহলে দেখো তাপমাত্রার পরিবর্তন কত হবে? তাপমাত্রার পরিবর্তন হবে T2 মাইনাস T1। ঠিক আছে, এবার আমাদের এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করে দেখা গেছে এই যে দৈর্ঘ্য প্রসারণ, সেই দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু L1। মানে দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়। আর এই দৈর্ঘ্য প্রসারণ এই উষ্ণতার বা তাপমাত্রার পার্থক্যের সাথেও সমানুপাতিক হয়। ওকে, তাহলে কি বললাম? দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়, মানে যত এর প্রাথমিক দৈর্ঘ্য বেশি হবে তত ওর কিন্তু প্রসারণ বেশি হবে, এবং এই দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতার পরিবর্তনের সাথেও সমানুপাতিক হয়। এবার এই দুটো যেহেতু সমানুপাতিক আছে তাহলে আমরা একসাথে লিখতে পারি L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এটা হচ্ছে সমানুপাতিক। এবার এই সমানুপাতিকটাকে যখন আমি ইকুয়াল টু দিতে যাই তখন ইকুয়াল টু দেওয়ার সময় একটা ধ্রুবক লাগে। তাহলে এখানে আমরা লিখবো কি L2 মাইনাস L1। এখানে এই যে ধ্রুবকটা লাগে এই ধ্রুবকটা হচ্ছে আলফা, এটাকে বলা হয় আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, T2 মাইনাস T1। তো এখান থেকে আমরা যে ফর্মুলাটা পাই এই যে আলফা, এই আলফাটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। আলফাটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকটাকেই বলা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেখান থেকে আমরা বলতে পারি আলফা সমান কত হবে? L2 মাইনাস L1 বাই কত হবে? L1 ইন্টু T2 মাইনাস T1। এই তো এই L1টাকে নিচে নামিয়ে দিলাম আর T2 মাইনাস T1টাকেও এখানে নিচে নামিয়ে দিলাম। তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের আলফা কত পেলাম? L2 মাইনাস L1 বাই L1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1। ওকে, তাহলে এই আলফাটাই হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে এই
পরীক্ষায় পড়তে পারে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। তাহলে সংজ্ঞাটা তোমরা কিভাবে লিখবে? দেখো, সংজ্ঞাটা যখন লিখবে তখন তোমরা কি করবে, এই দুটোকে একক করে দেবে, এই দুটোকে একক করে দেবে। তাহলে কি রকম ভাবে সংজ্ঞাটা করবে? একক দৈর্ঘ্যে কোনো কঠিন পদার্থে একক উষ্ণতা বৃদ্ধি করলে ওই বস্তুটার যে প্রসারণ হয় বা ওই বস্তুটার যে দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয় সেইটাই হলো ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি বললাম একবার লিখে নেবে। একক দৈর্ঘ্যের কোনো পদার্থের বা কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে, এখানে একক না বলে এটাকে 1 ডিগ্রি বলবে, কোনো ইউনিট দেওয়ার দরকার নেই। 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে বস্তুটার দৈর্ঘ্য প্রসারণ হয় তাই হলো ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, এই সংজ্ঞাটা তোমরা কিন্তু, এই আলফার সংজ্ঞাটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালো করে লিখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো এই আলফার একক কি হবে? দেখো, এককটা বের করা খুব ইজি। এটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের একক কেটে গেল, নিচে পড়ে রইল কি? উষ্ণতার একক। এবার উষ্ণতার আমরা কি কি একক পাবো? একটা এসআই, একটা সিজিএস, একটা এফপিএস। ওকে, তাহলে এসআই, সিজিএস আর হচ্ছে এফপিএস। এবার এসআই কি হয়? এসআই এই যে উষ্ণতার একক যেটা হবে, মানে উষ্ণতার একক তো কেলভিন, তাহলে এখানে আলফার একক হবে পার কেলভিন, বা এটাকে বলতে পারো কেলভিন টু দি পাওয়ার -1। ওকে, মানে এটাকে বলতে পারো পার কেলভিন বা কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে বলো তো সিজিএস এ কি হয়? সিজিএস এ তোমরা সবাই জানো ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটাকে বলতে পারো পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, মানে মাথায় উপরে 1। আর এফপিএস এ কি হয়? ফারেনহাইট, তাহলে বলতে পারো পার ফারেনহাইট বা ফারেনহাইট টু দি পাওয়ার -1। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আলফার একক কিন্তু উষ্ণতার এককের উল্টো, মানে এখানে আলফার একক মানে হচ্ছে তোমার 1 উষ্ণতার একক। এটা খালি মনে রাখবে, 1 উষ্ণতার একক। ঠিক আছে? ওকে, তাহলে এই আলফাটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখান থেকে একটা ছোট্ট কোশ্চেন দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ধরো কোনো একটা সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো আলফা সি, আর ফারেনহাইট স্কেলে হলো আলফা এফ। এটা ছোট কোশ্চেন। সেন্টিগ্রেড স্কেলে হলো আলফা সি আর ফারেনহাইট স্কেলে হলো আলফা এফ। মানে ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি হয়েছে সেন্টিগ্রেড স্কেলে আর আলফা এফ হয়েছে ফারেনহাইট স্কেলে। তো এদের মধ্যে কি রিলেশন আছে? তোমরা তাপমাত্রার সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেল তো পড়েছো। তো এখান থেকে আমরা জানি যে এই আলফা এফ সমান 5/9 আলফা সি। ওকে, আলফা এফ সমান কি হয়? 5/9 ইনটু হচ্ছে আলফা সি। এটা কিন্তু মনে রাখবে। যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেন্টিগ্রেড স্কেলে আলফা সি হয়, ফারেনহাইট স্কেলে আলফা এফ হয়, তাহলে আলফা এফ সমান হচ্ছে 5/9 ইনটু হচ্ছে আলফা সি। আর আরেকটা কোশ্চেন, যদি সেন্টিগ্রেড স্কেলে আলফা সি হয় আর যদি কেলভিন স্কেলে আলফা কে হয়, মানে ধরো একটা কেলভিন স্কেলে ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা কে হয়েছে, তখন আলফা সি ইকুয়াল টু আলফা কে হয়। এটা মনে রাখবে। ওকে, এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু দিতে পারে। আচ্ছা, এখান থেকে আলফার একক না, মাত্রা জিজ্ঞাসা করতে পারে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে রাখবে মাত্রাটা হবে থিটা টু দি পাওয়ার -1। থিটা টু দি পাওয়ার -1, ওই থিটাটা হচ্ছে তাপমাত্রার বা উষ্ণতার মাত্রা, থিটা টু দি পাওয়ার -1। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে ধরো তোমাকে বললো যে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0012 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা পার ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা মানে কি? আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত মানেটা কি? ওকে, যদি এটা দেয়া থাকে তাহলে তোমরা কিভাবে লিখবে? দেখো, যদি কোশ্চেনটা এটা দেয়া থাকে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? ওকে, তোমরা এইভাবে লিখতে পারো, সেটা হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় 1 মিটার বা, এটা মানে বা 1 সেন্টিমিটার কোন লৌহদণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যে এত মিটার বা এত সেন্টিমিটার বৃদ্ধি পায়। ওকে, এত মিটার বা এত সেন্টিমিটার বৃদ্ধি পায়। এবার তোমরা যদি 1 মিটার বা 1 সেন্টিমিটারটা না লিখতে চাও,
তাহলে তোমরা কি লিখবে, তাহলে তোমরা লিখবে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় কোন লৌহদণ্ডের উষ্ণতা, এখান থেকে ডাইরেক্ট লিখে দেবে, এখান থেকে কোন লৌহদণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধি পায়। তখন কিন্তু মিটার বা সেন্টিমিটারটা লেখার দরকার নেই, এই এককটা লেখার দরকার নেই, কিন্তু এটা লিখলে আরো ভালো হয়। ওকে, আর একটা জিনিস বলে রাখি, যদি এখানে পার ডিগ্রি সেন্টিগ্রেড না দিয়ে যদি এখানে কেলভিন দেওয়া থাকে তখন কিন্তু এখানে উষ্ণতা 1K, বা এখানে ফারেনহাইট দেওয়া থাকলে এখানে কিন্তু ফারেনহাইট লিখবে। ওকে, শুধু এইটুকু চেঞ্জ করবে, তারপরে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু এখানে এইটা খালি মেনশন করে দেখে নেবে। ওকে, তাহলে এটা তোমরা করবে। ওকে, তবে যেহেতু পার ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, তোমরা ওটা এই ইউনিটটা মেনশন না করে জাস্ট নরমাল লিখে দেবে, যে এখান থেকে লিখে দেবে কোন লৌহদণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধি পায়, এটা লিখে দিলেও হবে। বা তোমরা যদি মিটার সেন্টিমিটার দিয়েও লিখো তাও কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট, তো দেখো ক্লাসটা খুবই লেন্দি হয়ে গেছে, তো আমি দেখলাম প্রায় 50 মিনিটের উপর হয়ে গেছে, সেই জন্য আমি নেক্সট ক্লাসে ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ এটা করাবো, সাথে তরল এবং গ্যাসের প্রসারণ এই পার্টটা করাবো। ওকে, তো তোমরা অবশ্যই খাতায় নোট করো, কারো কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলো তাহলে ভালো করে তোমরা পড়াশোনা করো এবং ভালো থেকো সবাই, এবং ভালো করে তোমরা বুঝে আন্ডারস্ট্যান্ড করে পড়াশোনা করো, শুধু পড়াশোনা মানে কিন্তু মুখস্থ নয়। আরেকটা কথা মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার, সেটা কি, পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। ওকে, এটা মনে রাখবে, কার থেকে, বাকিদের থেকে। এখন কম্পিটিশনের যুগ, সো সবাইকে ভালো করে কিন্তু বুঝে শুনে পড়তে হবে। ওকে, যার কাছে যা বই আছে সেই বইগুলো তোমরা কিন্তু ফলো করবে, সেই বইগুলোর থেকে যে নিউমেরিক্যালস আছে সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এর বাকি পার্ট নিয়ে। ওকে, সবাই ভালো থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো।